আজকে আমরা পড়ব ভারতীয় সংবিধান। তোমাদের সিলেবাসে কী আছে, 3 নম্বর চ্যাপ্টার কী আছে, নাগরিকতা। ভারতীয় সংবিধান আমরা তৈরি করলাম। তো সংবিধানের পার্ট, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট, এইভাবে আমরা পড়ব। তো প্রথম পার্টে কী আছে, ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড। প্রথম পার্টে তাহলে কত নম্বর থেকে কত নম্বর আর্টিকেল আছে, 1 থেকে 4। 1 থেকে 4-এ কী আছে, ভারতীয় ইউনিয়ন। ভারত হচ্ছে একটি ইউনিয়ন। তাহলে ভারত এই যে ইউনিয়ন, এইটা তোমাদের সিলেবাসে নেই। ভারতীয় ইউনিয়ন তার ভূখণ্ড 1 থেকে 4। এবার তারপরে দ্বিতীয় পার্ট শুরু হচ্ছে। দ্বিতীয় ভাগে কি আছে, দ্বিতীয় ভাগে আছে নাগরিকতা, যেটা তোমাদের চ্যাপ্টার কততে আছে, 3-এ। এই নাগরিকতা কত থেকে আছে, 5 থেকে 11। তাহলে 1 থেকে 4 হচ্ছে প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে কী আছে, 5 থেকে 11। এই 5 থেকে 11 আছে নাগরিকতা। তাহলে এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার। এই নাগরিকতা সম্পর্কে কিছু বলে দিলে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তা নাগরিকতা কি বলছে, এই 5 থেকে 11 নাগরিকতা বলার আগে বলে রাখি, নাগরিকতা অর্জনের কিছু পদ্ধতি আছে। নাগরিকতা অর্জনের পদ্ধতি কি, নাগরিকতা অর্জনের পদ্ধতি হচ্ছে দুটো উপায়ে নাগরিকতা আমরা পেতে পারি। দুটো উপায় নাগরিকতা কি কি, একটা হচ্ছে জন্মসূত্রে বা স্বাভাবিক উপায়, আর একটা হচ্ছে অনুমোদন সূত্রে বা কৃত্রিমভাবে। নাগরিকতা পাওয়ার জন্য দেখো, নাগরিক আগে বলে রাখি, নাগরিক কাকে বলবো আমরা, যারা নাগরিক হচ্ছে একটি রাষ্ট্রে বসবাসকারী জনগণ, যা সব অধিকার, রাষ্ট্র প্রদত্ত যেসব অধিকারগুলো হয় সব অধিকার ভোগ করতে পারে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, বিশেষ করে রাজনৈতিক। এই অধিকারটা বিদেশিরা পায় না। নাগরিকের সাথে আরেকটা বিদেশিদের পার্থক্য কি, বিদেশিরা কিন্তু রাজনৈতিক অধিকার পাবে না। ওরা কখনো ভোটে নির্বাচিত হতে পারবে না বা নির্বাচন করারও অধিকার ওদের থাকবে না। এই নাগরিকতা, তাহলে নাগরিকতা অর্জনের কটা পদ্ধতি আছে, দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে জন্মসূত্রে বা স্বাভাবিক উপায়, আর একটা হচ্ছে কি কৃত্রিম উপায় বা অনুমোদন সূত্রে। দেখো, জন্মসূত্রে বা স্বাভাবিক উপায়, স্বাভাবিকভাবে ন্যাচারাল কীভাবে আমরা পাবো, তো জন্মসূত্রকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রক্তের সম্পর্ক, আর একটা হচ্ছে জন্মস্থান। রক্তের সম্পর্ক মানে কি, মানে আমার বাবা যেই দেশের, আমিও সেই দেশের নাগরিকতা পাবো, এটা হচ্ছে রক্তের সম্পর্ক। এরকম নাগরিকতা কোথায় আছে, রক্তের সম্পর্ক ফ্রান্স, সুইডেন, ভারত, এগুলোতে আছে। এইবারে হচ্ছে জন্মস্থান মানে আমি যেখানে জন্মগ্রহণ করব সেই জায়গায়। আজকে আমার বাবা মা ঘুরতে গেছে ইংল্যান্ডে, তো ব্রিটেনে ঘুরতে গেছে, লন্ডনে ঘুরতে আমি ওখানে হয়েছি, তাহলে আমি ব্রিটেনেরও নাগরিকতার অধিকার পেয়ে যাব। তো জন্মস্থান মানে ইভেন এরকমও দেখা গেছে যে কোনো জাহাজে কেউ জন্মগ্রহণ করেছে, তো জাহাজটা যেই এরিয়ায় থাকবে সেই এরিয়ায় যদি সেই জন্মস্থান সম্পর্কিত রুলস থাকে নাগরিকতা, তো সে পেয়ে যাবে। যেমন এই জন্মস্থান কোথায় আছে, আর্জেন্টিনা। তোমাদের শর্ট কোশ্চেন আসতেই পারে। তাহলে কি বললাম, নাগরিকতা অর্জনের দুটো পদ্ধতি, এক হচ্ছে জন্মসূত্রে নাগরিকতা, আর একটা হচ্ছে অনুমোদন সূত্রে বা কৃত্রিম উপায়। জন্মসূত্রে বা স্বাভাবিক উপায়কে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে রক্তের সম্পর্ক নীতি, আর একটা হচ্ছে জন্মস্থান। রক্তের সম্পর্ক কার সাথে আছে, বাবা মায়ের সাথে। তো বাবা মা যে দেশের নাগরিকতা, সেই দেশের নাগরিকতা পাবে। এরকম কোথায় আছে রক্তের সম্পর্ক, সুইডেন, ফ্রান্স, এগুলো। আর জন্মস্থান কোথায় আছে, আর্জেন্টিনা। জন্মস্থান মানে যেখানে জন্মগ্রহণ করবে সেই জায়গার নাগরিকতা তুমি পাবে। আচ্ছা, এই দুটো নাগরিকতা হওয়ার পিছনে দেখো, এতে কি হয়, দ্বৈত নাগরিক সমস্যার সৃষ্টি হয়। যে দেশে দুটোই আছে, কি হয়, তুমি যে দেশে ভারতের নাগরিক, ভারতে বাবা মা থাকে, আর তুমি জন্মগ্রহণ করেছো ইংল্যান্ডে, তাহলে তুমি দু জায়গারই নাগরিকত্ব পাবে হয়তো। তাহলে কি সমস্যার সৃষ্টি হবে, দ্বৈত নাগরিক সমস্যা। তাহলে দ্বৈত নাগরিক সমস্যার সৃষ্টি হলে কি উপায় আছে, এই সমস্যা থেকে উপায় হচ্ছে, শিশুটি যখন 18 বছর বয়স হয়ে যাবে, সে তখন চুজ করবে যে কোথাকার নাগরিকত্ব সে গ্রহণ করবে। যে দেশের নাগরিকত্ব গ্রহণ করবে, অপোজিটে যে দেশটি থাকবে সেই দেশের নাগরিকত্ব থেকে সে বঞ্চিত হয়ে যাবে। তাহলে নাগরিকতা, কোনো দেশের নাগরিকতা তুমি লাভ করলে আরেকটি দেশের নাগরিকতা চলে যাবে। তাহলে এটি উপায় হয়ে গেল, বোঝা গেল দ্বৈত নাগরিক সমস্যা কি বোঝা গেল। এরপরে আসি অনুমোদন সূত্রে বা কৃত্রিম উপায়। অনুমোদন মানে শুনে কি মনে হচ্ছে, কোনো দেশ অনুমোদন দেবে, আমরা কি জানি, অনুমোদন সূত্রকে দুভাবে ভাগ করা হয়, একটা ব্যষ্টিগত, একটা সমষ্টিগত। ব্যষ্টিগত মানে কি, যে ইন্ডিভিজুয়াল যে নাগরিকতা পাবে, আমরা ব্যক্তিগত যে নাগরিকতা অর্জন করতে পারি। আজকে আমি যদি অন্য কোনো একটা দেশের মেয়েকে বিয়ে করি বা ইংল্যান্ডের কোনো একটা মেয়েকে বিয়ে করি, তাহলে যে ওখানে নাগরিকত্ব আমি অ্যাপ্লাই করতে পারবো বা নাগরিকতা পেয়ে যাব। বা কোনো সেলিব্রিটি পাবো, আচ্ছা অক্ষয় কুমার ভাবো বা আদনান সামি ভাবো, এরা আদনান সামি পাকিস্তানের লোক, অক্ষয় কুমার কানাডার লোক, ওরা এসে আমাদের এখানে কি হয়েছে, আমাদের এখানে নাগরিকত্ব পেয়েছে, এটা কি সূত্রে, অনুমোদন সূত্রে। তা অনুমোদন সূত্রে নাগরিকতাকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ব্যষ্টিগত আর একটা সমষ্টিগত। তো ব্যষ্টিগত কি হচ্ছে, ব্যষ্টিগতকে আবার দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আংশিক আর একটা হচ্ছে পূর্ণ। আংশিক নাগরিকত্ব কীরকম, আংশিক নাগরিকত্ব মানে আংশিক দেবে,
মানে পুরোপুরি দেবে না, মানে রাজনৈতিক, তুমি ওখানে যেমন আমেরিকায় আছে, আমেরিকায় কী আছে, আংশিক নাগরিকত্ব, সেখানে কিন্তু তোমাকে পুরোপুরি নাগরিকত্ব দেবে না, রাষ্ট্রপতি নির্বাচনে তুমি দাঁড়াতে পারবে না। আর পূর্ণ নাগরিকত্ব কি কোথায় আছে, ব্রিটেনে পূর্ণ নাগরিকত্ব পেয়ে যাবে। তো ব্যষ্টিগতকে দুভাগে ভাগ করা। এরপরে আছে সমষ্টিগত। সমষ্টিগত কীরকম, যে ভারত ধরো কোনো একটা এই পিওকেকে পুরো দখল করে নিল, তো পিওকেতে যারা বসবাস করছে তাদের নাগরিকত্ব তো এখনও পুরোপুরি ইন্ডিয়ান সিটিজেনশিপ হয়নি, তো ভারত তোকে সেই সবাইকে মেরে দিতে পারবে? তো সবাইকে, বা লাহোরকে দখল করে নিল পাকিস্তানের, তাহলে কী হবে, লাহোরের সব লোককে কি মেরে দেওয়া সম্ভব নয়? তো সবাইকে একসাথে নাগরিকত্ব দেবে, এটা হচ্ছে সমষ্টিগত নাগরিকত্ব। তো সমষ্টিগত নাগরিকত্বের এক্সাম্পল যদি বলে, আমাদের চন্দননগর ভাবো, পর্তুগিজদের দখলে ছিল, তো চন্দননগর এই ফরাসিদের, ফ্রেঞ্চ এটা দখল করে রেখেছিল। তো চন্দননগরের যে নাগরিকত্ব সবাইকে দেওয়া হয় ভারত থেকে, সেটা কীরকম, একসাথে সমষ্টিগত নাগরিকত্ব। তো এইভাবে নাগরিকত্বের রুলসগুলো আছে। তা নাগরিকত্ব যদি আমাদের সংবিধানে আইন তৈরি করা আছে, সংবিধানে কি বলা হয়েছে, সংবিধানে নাগরিকত্ব চ্যাপ্টারটা আছে 2য় অধ্যায়ে। আমি বলছিলাম পার্ট কতগুলো, 22টা, তার মধ্যে 2 নম্বর অধ্যায় আছে নাগরিকত্ব। নাগরিকত্ব 5 থেকে 11। এই 5 নম্বর ধারায় নাগরিকত্ব কি বলা হয়েছে, যে ভারতে যদি কারুর বাবা মা থাকে বা ভারতে যদি কেউ জন্মগ্রহণ করে, দুভাবেই সে নাগরিকত্ব পাবে। এটা 5 নম্বর আর্টিকেলে বলা আছে। 6 নম্বর আর্টিকেলে কী বলা হয়েছে, 6 আর 7। 6 আর 7-এর এখন আর অ্যাপ্রোপ্রিয়েট কোনো গুরুত্ব নেই। 6 এর সাথে কী বলা হয়েছে, 6-এ কী বলা হয়েছে, পাকিস্তান থেকে যারা ভারতে, সেই স্বাধীনতার টাইমে পাকিস্তান থেকে যারা ভারতে এসছে তাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে। কিন্তু এটারও একটা ডেট আছে, 1948 সাল 19 জুলাই। এই টাইম পিরিয়ডে যে যারা চলে এসছে পাকিস্তান থেকে ভারতে এসে তাদেরকে আবার 6 মাস থাকতে হয়েছে, তারপরে তাদেরকে কি হয়েছে, নাগরিকতা দেওয়া হয়েছে। আবার 7 নম্বরে কী বলেছে, 7 নম্বর বলেছে 1949 সালে, 1947 সালের 1 মার্চ, এই মার্চের পরে যারা পাকিস্তানে চলে গিয়েছিল, যে না পাকিস্তান তো হয়ে যাবে, যারা ইচ্ছাকৃতই নিজে থেকেই পাকিস্তানে চলে গিয়েছিল, যে না আমরা পাকিস্তানে থাকবো, তো পাকিস্তানে চলে গিয়েছিল কিন্তু তারা আবার ফিরে এসছে ভারতে, তো তাদেরকে নাগরিকতা দেওয়া হবে, এটা ঠিক করা হয়েছে। তো এই নাগরিকতা একটা ডেট ঠিক করা হয়েছে কি 1947 সাল 1 মার্চ। এর থেকে 6 মাস যারা থাকবে তো তাদেরকে নাগরিকতা দেওয়া হবে। তো এটা পাকিস্তান থেকে ভারতে বা ভারত থেকে পাকিস্তানে, পাকিস্তান থেকে আবার ভারতে, এটা হচ্ছে 6 আর 7 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। এবার 8 নম্বর আর্টিকেলে কী বলা হয়েছে, ধরো স্বাধীনতার টাইমে ভাবো অনেক স্বাধীনতা, কোথায় বিদেশেও অনেক স্বাধীনতা, সান ফ্রান্সিসকোতে লালা হরদয়াল ভাবো আন্দোলন শুরু করেছিল, গদর পার্টি ফর্ম করেছিল, তো ওরা তো তখন বিদেশে ছিল, তো বিদেশিদের কি আমাদের নাগরিকতা দেওয়া হবে না? সংবিধানে এটাও রুলস দিয়েছে 8 নম্বর আর্টিকেলে, যে এনআরআই যারা বিদেশে আছে তাদেরকেও, ভারতীয় বংশোদ্ভূত যারা, তাদেরকেও নাগরিকতা দেওয়া হবে। 9 নম্বরে কী বলা হয়েছে, 9 নম্বরে কিন্তু বিদেশে চলে গেছে অথচ সে বিদেশে নাগরিকত্ব গ্রহণ করে নিয়েছে, তাহলে তাদেরকে আর ভারতে নাগরিকতা দেওয়া হবে না 9 নম্বরে। এবার 10 নম্বরে কী বলা হয়েছে, নাগরিকতা সম্পর্কিত আইন। কীরকম, যে কেউ যদি দেশবিরোধী কোনো কথাবার্তা বলে তার নাগরিকতা বিলোপ হয়ে যাবে, আর্টিকেল 10 নম্বর আর্টিকেল বলা হয়েছে। এবার 11 নম্বরে কী বলা হয়েছে, যে পার্লামেন্ট, তখন তো কোনো আইন করা হয়নি সংবিধান তৈরির সময়, পার্লামেন্ট এর পরবর্তীকালে নাগরিকতা সম্পর্কিত বিষয়ে আইন প্রণয়ন করতে পারবে, এটা হচ্ছে 11 নম্বর আর্টিকেল। তাহলে 5 থেকে 11। আবার যদি প্রথম থেকে ভাবো 5 থেকে 5-এ কী আছে, নাগরিকতা সম্পর্কিত জাস্ট যে জন্মস্থান, জন্মগ্রহণ যদি এখানে ভারতে করে বা ভারতে কী হয়, বাবা মা যদি ভারতে থাকে তাহলে নাগরিকতা পাবে। 6 আর 7 কী হচ্ছে, পাকিস্তান থেকে ভারতে, আর ভারত থেকে পাকিস্তানে আবার ফিরে এসছে। আর 8-এ কী হয়েছে, 8-এ হচ্ছে যারা এনআরআই তাদেরকেও নাগরিকতা দেওয়া হবে। আর 9-এ কী আছে, যারা বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছে ভারতীয়, এরকম নাগরিকতা তাদের বিলোপ হয়ে যাবে। আর 10-এ কী আছে, নাগরিকতা সম্পর্কিত আইন তৈরি হবে। আর 11-তে কী বলা হয়েছে, পার্লামেন্ট চাইলে আইন প্রণয়ন করতে পারবে। কিন্তু এখানে একটা কম্পিটিটিভের জন্য কোশ্চেন হয় যে এটা কোন মন্ত্রণালয় করতে পারে, গৃহ মন্ত্রণালয়, ঠিক আছে। তাহলে নাগরিকতা সম্পর্কিত হয়ে গেল 5 থেকে 11। এইবারে ভাবো 3 নম্বর অধ্যায়ে কী আছে, 3 নম্বর পার্টে হচ্ছে, আচ্ছা তার আগে বলে রাখি, নাগরিকতা আইন যে তৈরি করতে পারবে পার্লামেন্ট থেকে বলা হয়েছে, সেটি কবে, 1955 সালে আমাদের প্রথম ভারতের নাগরিকতা আইন হয়। তাহলে এইটুকুই তোমাদের মোটামুটি নাগরিকতা চ্যাপ্টারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অবধি। এরপরে ভাবো সংবিধানের 3 নম্বর অধ্যায়, 3য় অধ্যায় কী আছে, 3য় অধ্যায় হচ্ছে মৌলিক অধিকার, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। মৌলিক অধিকার কি, আমাদের ফান্ডামেন্টাল রাইটস, প্রত্যেকটা সরকারি বইয়ে দেখবে দেওয়া আছে, আমরা অত কর্ণপাত করি না। তো ফান্ডামেন্টাল রাইটস কী আছে, 3য় অধ্যায়, সংবিধানের 3য় অধ্যায় আছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার কত, 12 থেকে 35। দেখো 11 অবধি কি নাগরিকতা, তো 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে কি আছে, 3য় অধ্যায়ে মৌলিক অধিকার। ভারতীয় সংবিধানের আমাদের যে নাগরিকদের যে মৌলিক অধিকার,
সেই মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ আছে। মৌলিক অধিকার কটা আছে? টোটাল 6টা মৌলিক অধিকার আছে, কিন্তু মূল সংবিধানে কটা ছিল? মূল সংবিধানে 7টা মৌলিক অধিকার ছিল। সেই 7টা মৌলিক অধিকার এখন বর্তমানে কী আছে? 6টা। সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে, এখন সেটা লিগ্যাল রাইট করে দেওয়া হয়েছে। 6টা মৌলিক অধিকার, 12 থেকে 35, ঠিক 14 থেকে শুরু হয়েছে মৌলিক অধিকার। 12তে আছে ডেফিনেশন, মৌলিক অধিকার কাকে বলে। 13তে জুডিশিয়াল রিভিউ, এটা আছে। এবার 14 থেকে মৌলিক অধিকার আমাদের শুরু হয়েছে, যেটা জানা সবার দরকার। তো মৌলিক অধিকার কত থেকে কত? 14 থেকে 18 সাম্যের অধিকার। প্রথম মৌলিক অধিকার হচ্ছে সাম্যের অধিকার। সাম্যের অধিকার কত থেকে কত? 14 থেকে 18। স্বাধীনতার অধিকার হচ্ছে 19 থেকে 22। তার 22-এর পরে কী আছে? 23। শোষণের বিরুদ্ধে অধিকার 3 নম্বর হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, 23-24। তারপরে হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28। তারপরে হচ্ছে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার 29 থেকে 30। তারপরে হচ্ছে 31 নম্বর ধারা অ্যাবলিশ হয়ে গেছে, বললাম সম্পত্তির অধিকার অ্যাবলিশ করে দিয়েছে, দিয়ে কি হয়েছে? ওটা লিগ্যাল রাইটে চলে গেছে। তারপরে 32 নম্বর ধারা, 32 নম্বর ধারায় আছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তাহলে এই 6টা মৌলিক অধিকার আমাদের, দেখো ভেতরে অত কিছু এখন জেনে লাভ নেই, তোমাদের ক্লাস 11 এটার প্রয়োজন নেই, কিন্তু এরা এই যে সামনেই 4th সেমিস্টারের পরীক্ষা আছে, 4th সেমিস্টারের পাশের যে সাবজেক্টের পলিটিক্যাল সায়েন্স তারও লাগবে, সেকেন্ড সেমের যে মাইনর সাবজেক্ট আছে তারও এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস কি বললাম, যে 12 থেকে 35 এই 3 নম্বর অধ্যায়ে মৌলিক অধিকার আছে। আর কিছু জানতে হলে পার্ট 4-এ কী আছে? পার্ট 4-এ হচ্ছে 36 থেকে 51 আর্টিকেল। এই 36 থেকে 51 আছে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ভারতের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি আছে। আর লাস্ট হচ্ছে পার্ট 4A, এতে আছে মৌলিক কর্তব্য অবধি তোমাদের সিলেবাসে রয়েছে। এইটাই হচ্ছে না সংবিধানের বৈশিষ্ট্যর মধ্যেও পড়বে। আর এখান থেকে আছে কিছু কিছু জিনিস তোমাদের জানতে হবে, যেগুলো যে এই ডিপিএসপি কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে। তো ভারতের সংবিধান তৈরি করার সময় কি বিভিন্ন দেশের সংবিধান দেখে ভারতের সংবিধান টোকা হয়েছে। এটা ভারতের সংবিধান মৌলিকতাবিহীন, মৌলিকত্ব নেই। তো মৌলিকতাবিহীন সংবিধান হচ্ছে ভারতের সংবিধান। এটা অন্যান্য দেশের সংবিধান দেখে কি হয়েছে? সব কিছু আমরা অ্যাডপ্ট করেছি। যেমন হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস আমাদের আমেরিকার সংবিধান থেকে, প্রস্তাবনা আমেরিকা থেকে বলা হয়েছে, কিন্তু ভাষাটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। তারপরে আমাদের ফান্ডামেন্টাল রাইটস ইউএসএ থেকে নেওয়া হয়েছে। ডিপিএসপি কোথা থেকে নেওয়া হয়েছে? ডিপিএসপি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। এরকম টুকটাক কিছু তোমাদের জেনে নিতে হবে। তাহলে আজকে দেখো তোমাদের যে 3 নম্বর অধ্যায় কী আছে? নাগরিকতা সম্পর্কে সব জানলে। তারপরে হচ্ছে 4 নম্বর অধ্যায় কী আছে? সংবিধানের প্রকৃতি কীরকম? সংবিধানটা লিখিত হতে পারে, অলিখিত হতে পারে, লিখিত অলিখিত, সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয়। তার ভারতের সংবিধান কি? লিখিত সংবিধান। কিন্তু সবথেকে বৃহত্তম সংবিধান ভারতের লিখিত সংবিধান, সবথেকে বৃহত্তম লিখিত সংবিধান ভারতের। আর ক্ষুদ্রতম লিখিত সংবিধান কে? সেটা হচ্ছে ইউএসএ। কিন্তু সবথেকে প্রাচীনতম যদি আসে সেটা বলবে প্রাচীনতম সংবিধান, লিখিত সংবিধান কি? ইউএসএ। এবার এটা হয়ে গেল। তা সংবিধানের প্রকৃতি হলো, সংবিধানের প্রকৃতির পরে কি আছে? সংবিধান প্রণয়ন। তাহলে আমরা জানলাম সংবিধান কিভাবে প্রণয়ন হয়েছে। সেই আবার ভাবো 1934 সালে এম এন রয় আইডিয়া দেয়, 1935 সালে জাতীয় কংগ্রেস থেকে দাবি তোলা হয়, 1940 8ই অগস্ট সেটা ব্রিটিশ থেকে মেনে নেওয়া হয়, ব্রিটেন থেকে। 42-এ কে আছে? ক্রিপস মিশন আছে। 46-এ কে আসলো? ক্যাবিনেট মিশন হলো। ক্যাবিনেট মিশনে কজন সদস্য? প্যাট্রিক লরেন্স, আলেকজান্ডার স্ট্যাফোর্ড ক্রিপস। ঠিক তারপরেই কী হলো? গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানালো। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে সংবিধান সভা বা গণপরিষদ। গণপরিষদ কবে তৈরি হলো? 1946-এ 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম সভা হলো। গণপরিষদের গঠন যদি বলতে বলে কি বলবে? 389 টোটাল সিট, সেখান থেকে 93 হচ্ছে প্রিন্সলি স্টেট, আর হচ্ছে বাকি 296 হচ্ছে তোমার ব্রিটিশ শাসিত প্রদেশ। আর কত সিটে ভোট হয়েছে? টোটাল ভোট হয়েছে 296 সিটে। 296 সিটের মধ্যে কে কত পায়? কংগ্রেস পায় 208টি, মুসলিম লীগ পায় 73টি, আর বাকি 15টা পায় অন্যান্য। তারপরে প্রথম অধিবেশন কবে বসে গণপরিষদের? 1946 সালে 9 ডিসেম্বর। প্রথমেই অস্থায়ী সভাপতি হয় সচ্চিদানন্দ সিনহা, স্থায়ী সভাপতি হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ, দুজন ভাইস চেয়ারম্যান হয় এইচসি মুখার্জি, টিটি কৃষ্ণমাচারী। প্রথমেই উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব কে দেয়? অবজেক্টিভ রেজলিউশন, জওহরলাল নেহরু। তারপরেই ড্রাফটিং কমিটি বানানো হয়। ড্রাফটিং কমিটিকে প্রস্তাবনা দেয়, এই ড্রাফটিং কমিটিকে হেড হয়, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হয় বি.আর. আম্বেদকর, খসড়া কমিটির চেয়ারম্যান বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকরের সাথে আরও 6 জন ছিল, কৃষ্ণস্বামী আইয়ার, গোপালস্বামী আয়েঙ্গার, এস আবদুল্লাহ, কে এম মুন্সি, তারপরে হচ্ছে মাধব রাও, টিটি কৃষ্ণমাচারী, এরা 7 জন সদস্য। তো খসড়া কমিটি থেকে সংবিধান লেখার কাজ শুরু হয়।
শেষ হয় কবে? টোটাল সংবিধান তৈরি হয় কবে? 1949 সালে 26শে নভেম্বর। তারপরেই কী হলো? 1949 26শে নভেম্বর কনস্টিটিউশন ডে। তারপরেই 1950 সালে 26শে জানুয়ারি কেম ইন্টু ফোর্স, সংবিধান কী হয়? আমাদের কার্যকরী হয়। তাহলে প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি সেই জন্যই আমরা পালন করে থাকি। এই ভারতীয় সংবিধান, ভারতীয় সংবিধানের টোটাল কতগুলো? ভারতীয় সংবিধান হচ্ছে 395 আর্টিকেল, 22টা পার্ট, আর হচ্ছে 8টা শিডিউল। 8টা বেড়ে এখন 12টা শিডিউল হয়েছে, তফসিল হয়েছে, আর পার্ট 22টা থেকে 25টা হয়েছে, আর আর্টিকেল 470 মোটামুটি। এরপরে দাঁড়িয়ে সংবিধান সংশোধন হতেই থাকে। সংবিধানে কতগুলো সেশন হয়েছিল গণপরিষদে? 11টা সেশন হয়েছিল। কত টাকা খরচা হয়েছিল? কতদিন সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। আর কত টাকা খরচা হয়েছিল? 64 লাখ প্রায়। ঠিক আছে, এইভাবে সংবিধান তোমাদের আজকের দিনে যদি এই ক্লাসটা ভালো করে শোনো, সংবিধান নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তো পার্ট 1 কি? পার্ট 1 হচ্ছে ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড, তোমাদের সিলেবাসে নেই। 1 থেকে 4। ঠিক 5 থেকে 11 কি? নাগরিকতা, তোমাদের সিলেবাসে আছে, ভালো করে পড়বে নাগরিকতা। নাগরিকতার পরে আছে পার্ট 3তে কী আছে? ফান্ডামেন্টাল রাইটস। কত থেকে কত? 11 পর কত? 12 থেকে 35, তৃতীয় অধ্যায়। আর চতুর্থ অধ্যায়ে কী আছে? ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। তারপরেই পার্ট 4A বা পরে সংযোজন হয়েছে মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য আমাদের কটা আছে? 11টা আছে, কিন্তু প্রথমে কটা ছিল? 10টা ছিল, লাস্টে 11টা। আমাদের 2002 সালে 86তম সংবিধান সংশোধনে আমাদের মৌলিক কর্তব্য, একটি মৌলিক কর্তব্য যোগ করা হয়। এখন মৌলিক কর্তব্যের সংখ্যা কটা? 11টি। এইভাবে বলে আজকে এই অবধি থাক। ভারতের তোমাদের টোটাল 4টে চ্যাপ্টার আজকে শেষ হলো। এরপরে যদি সেকেন্ড ক্লাস আসবে, সামনেই তোমাদের পরীক্ষা, আমি একটা এরপরে ভিডিও আনতে চলেছি, দেখি তোমাদের ওএমআর শিট কীরকমভাবে কী করা যায়, এই নিয়েও আসবে। ওয়েব একাডেমির পেজই ফলো করো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আমার কন্ট্যাক্ট নাম্বার তো আছেই, কারোর যদি কোনো কিছু প্রবলেম হয়, কোনো নোটসের প্রয়োজন হয়, অবশ্যই এটা পুরো ফ্রি সার্ভিস, সবাই যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ, ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে মেসেজও করতে পারো। পিকে স্যার বলেই আমাকে বর্ধমানে সবাই চেনে। তো এই বলে আমি আমার আজকের ক্লাসটি শেষ করছি। নমস্কার।